সূরা ইয়াসিন পড়া শুরু করলাম যাদের মৃত্যুটা সহজ হয়, কিন্তু পরে জানতে পারলাম কিছু বাচ্চা ছেলে মেয়ে জীবন দিয়ে, চোখ হারিয়ে, পা হারিয়ে ফ্যাসিবাদ কি বিতাড়িত করে আমাদেরকে আবার দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিয়েছে। আমার মতো আরো শত শত লোককে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারা আর ফিরে আসার সৌভাগ্য তাদের হয়নি। তাদের পক্ষ থেকে, তাদের পরিবারের পক্ষ থেকে একটি বিশেষ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ, এই মহান সংসদের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছে। আমরা যেন গুমের শিকার, সে অন্ধকার ঘরে আমরা মৃত্যুর প্রহর গুনছিলাম। আমরা মনে দিয়েছিলাম এই অন্ধকার ঘরে আমাদের মৃত্যু হচ্ছে, হয় তারা আমাদেরকে হত্যা করবে, এখানে আমাদের মৃত্যু হবে। কথা বলার কেউ ছিল না আমাদের। কীট পতঙ্গ, পিঁপড়া, টিকটিকের সাথে কথা বলতাম। বাইরে বুঝতে পারতেন না বাইরে কি দিন না রাত। মনে হতো জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে। মনে হতো যে মৃত্যুর থেকে হাজার গুণ ভালো। মনে করতাম যে আজকে রাতে হয়তো হত্যা করা হবে। এভাবে মৃত্যুর প্রহর যখন গুনছিলাম, একদিন রাতে ট্রেনে হিসছে যখন আমাকে সেখান থেকে বের করছে, আমি ধরে নিয়েছি এখন আমাকে হত্যা করা হচ্ছে। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম যাদের মৃত্যুটা সহজ হয়, কিন্তু পরে জানতে পারলাম কিছু বাচ্চা ছেলে মেয়ে জীবন দিয়ে, চোখ হারিয়ে, পা হারিয়ে ফ্যাসিবাদ কি বিতাড়িত করে আমাদেরকে আবার দুনিয়ার আলো দেখার সুযোগ করে দিয়েছে। মানে এই সংসদকে যদি বলতে হয় তাহলে বলতে হবে মুসলিমদের মিলন মেলা। এখানে এমন একজন কেউ পাওয়া যাবে না যে গত ফ্যাসিস্ট আমলে জুলুমের শিকার হয়নি। আমি গুমের ভুক্তভোগী যারা ফিরে আসছে তাদের পক্ষ থেকে, গুমের ভুক্তভোগী পরিবারদের পক্ষ থেকে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা স্তম্ভিত হয়ে লক্ষ্য করছি আমাদের সাথে যা করা হয়েছে, এই জুলুম যেন এই বাংলার মাটিতে আর কোনোদিন না হয় সেই নিশ্চিত করার জন্য যে দুটি আইন করা হয়েছিল, গুম প্রতিকার এবং প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশন আইন, বিশেষ কমিটি এই আইনগুলো বাতিলের সুপারিশ করেছে। মাননীয় স্পিকার, কেমন করে যে নিজের গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজের টর্চারের শিকার, তারা কেমন করে এই আইন বাতিলের পরামর্শ দেয়? মাননীয় স্পিকার, আমরা জানতে চাই কাদের কাদের। ধন্যবাদ মাননীয় স্পিকার, শুধু একটি কথা বলে শেষ করছি। আমাদের ভুক্তভোগীদের পক্ষ থেকে আমাদের আবেদন, যদি সরকার কোনো পরিশোধিত করতে চায় এই আইনটিকে আগে অনুমোদন দিয়ে আইনের রূপান্তরিত করুক, পরে সংশোধনী বিল এনে তাকে সংশোধনী করা হোক। যদি সেটা না করা হয়, 12 তারিখ এই আইনটি বাতিল হয়ে গেলে 13 তারিখ গুমের কোনো সংজ্ঞা থাকবে না। ধন্যবাদ। মাননীয় আইনমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় সদস্যকে সহমর্মিতা জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। যারা গুম হয়েছেন তারা কেউ আমার স্বজন, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার বাংলাদেশের মানুষ, আমার জিয়া পরিবারের সদস্য সহ বাংলাদেশের মানুষের তারা হৃদয়ের প্রতিবেশী। মাননীয় স্পিকার, ওনারা যেটা নিয়ে হইচই করছেন, ওনারা সেইটা আইনটা ভালো করে মনে হয় দেখেননি। মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ আইন যেভাবে করা হয়েছে অর্ডিন্যান্সে, সেটা করলে গুমের শিকার সদস্যদের প্রতি অবিচার করা হবে। কারণ আমরা একই সাথে আইসিটি অ্যাক্ট 1973 সালে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে গুমের সংজ্ঞা অন্তর্ভুক্ত করেছি। সেখানে বিচার হবে, তদন্ত হবে। একই সাথে এদিকে এটা করেছি, আবার গুম আইনে আমরা এটাকে ভিন্ন একটা তদন্তের কথা বলছি। ওখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা গুমের যারা অপরাধী, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। গুমের যে আইনটার কথা বলা হয়েছে অর্ডিন্যান্সে, সেখানে 10 বছর পর্যন্ত সাজা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, মানবাধিকার কমিশন আইন যেটা করা হয়েছে, ওই আইনটা আমি যখন সময় আসবে আমি দেখাবো। এই আইনটা যদি রাখা হয় এইভাবে, তাহলে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষজন অতিরিক্ত হয়রানি এবং মানবাধিকার লঙ্ঘনের শিকার হবেন। এই আইনের তদন্তের নামে যে টাইম ফ্রেমটা দেওয়া হয়েছে, যে কারণে আমরা বলেছি, আমরা বিশেষ কমিটিতে আলোচনা করেছি, উনি হয়তো ছিলেন না, প্রপারলি অ্যাপ্রেজড উইথ দ্য ফ্যাক্ট না। আমরা বলছি এই দুইটা আইনই আরও বেশি যুগোপযোগী, আরও বেশি জনকল্যাণমুখী, আরও বেশি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা এই সেশনের মাঝামাঝি বা পরবর্তীতে অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে
সুনির্দিষ্টভাবে বিল আনবো, যাতে করে অপরাধীরা কোনোভাবেই ছাড়া না পায়। কারণ ব্যারিস্টার আরমান আমার ভাই, আমার স্বজন, আমার সহকর্মী। উনি দীর্ঘদিন ধরে যেভাবে গুমের শিকার হয়েছিলেন এবং এভাবে বাংলাদেশের 700-র বেশি মানুষ গুমের শিকার হয়েছিলেন, তাদের মধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে গুমের শিকার হয়েছিলেন, মৃত্যুর প্রহর গুনেছিলেন প্রতিদিন, তাকে যেভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রে ডাম্পিং করা হয়েছিল, যেভাবে উনি বিচারের মুখোমুখি হয়েছিলেন, যেভাবে উনি বাংলাদেশে ফেরত এসেছেন, এটা মনে করার কোনো কারণ নাই। গুমের সাথে জড়িত যারা অপরাধী ছিলেন তারা কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে। সে কারণেই আমরা বলেছি, গুমের আইনে যে সাজা প্রেসক্রাইব করছেন, গুমের আইনে যে তদন্তের পদ্ধতির কথা বলেছেন, আর আইসিটি অ্যাক্টে যে গুমের ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির কথা বলেছেন, দুইটার মধ্যে যাতে সাংঘর্ষিক কোনো অবস্থা বিরাজমান না থাকে, সে কারণে এই আইনগুলো আমাদের যাচাই বাছাই করা দরকার। গুম আইনে আবার মানবাধিকার কমিশন আইনের তদন্ত সংস্থাকে রেফার করা হয়েছে। এই সবগুলো আমাদের যাচাই বাছাই করতে হবে এবং আমি আশা করব যাচাই বাছাইয়ের যে প্রক্রিয়া হবে সেই প্রক্রিয়ায় ব্যারিস্টার আরমান সহ এই সেক্টরে যারা ভুক্তভোগী হয়েছেন তারা সদস্য হিসেবে থাকবেন এবং তাদের মতামত দেবেন। আপনাকে ধন্যবাদ। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। মাননীয় বিরোধী দল নেতা, আপনি আমার বক্তব্য তো সম্পূর্ণ করতে দিলেন না। গতকাল যে এজেন্ডাটা আমরা উত্থাপন করেছিলাম, এটা ছিল মূলত গণভোট এবং গণভোটের সংস্কারের যে প্রস্তাব গিয়েছিল, এর আলোকে যে পরিষদটা গঠন হওয়ার কথা, সেই পরিষদের সভা আহ্বান সম্পর্কে এটাই ছিল মূল নোটিশের বিষয়বস্তু। এক পর্যায়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রস্তাব এনেছে। এই প্রস্তাবে আমার বক্তব্যে আমি রেসপন্স দিতে গিয়ে বলেছিলাম, যেহেতু আলোচনাটা হয়েছে সংস্কার পরিষদের উপর, যদি এইটাকে কেন্দ্র করে কোনো কমিটি, বিশেষ কমিটি গঠন হয়, তাহলে আমরা ইতিবাচকভাবে সেইটা ভেবে দেখব। এবং একই সাথে বলেছিলাম যে সেখানে সরকারি দল এবং বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য নিলে এটা অর্থবহ একটা কমিটি হিসাবে রূপ নেবে বলে আমরা বিশ্বাস করি। যেহেতু আমরা এখানে এসেছি সংকট নিরসনের জন্য, সংকট তৈরির জন্য নয়। এর উত্তরে তিনি তার কথা বলেছেন। আমার বক্তব্য যেহেতু আগে হয়ে গেছে, বিষয়টা আমি ক্লারিফাই করলাম। কিন্তু যেহেতু এটা জন আকাঙ্ক্ষার বিষয়, গণভোটের বিষয়, প্রায় 70% মানুষের রায়ের বিষয়, আমরা প্রত্যাশা করেছিলাম যে আপনার মাধ্যমে প্রতিকার পাব এবং সিদ্ধান্তের জন্য আমি আপনাকে আহ্বান জানিয়েছিলাম। কিন্তু কোনো সিদ্ধান্ত হলো কিনা আমি বুঝতে পারি নাই। এই বিষয়টা আপনার কাছ থেকে আমি স্পষ্ট জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, কালকের প্রস্তাবটি ছিল একটি মুলতবি প্রস্তাব। এটি আমার অনুপস্থিতিতে গৃহীত হয়েছিল। বাংলাদেশের 53 বছরের সংসদীয় ইতিহাসে মাত্র 3টি মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে। একটি জনাব আনোয়ার হোসেন মঞ্জুর, অপরটি ছিল গ্রেনেড হামলা সম্পর্কিত, আর একটি ছিল নুর ইসলাম মনির কোস্টগার্ড সম্পর্কিত। বছর পর বছর চলে যায়, কোনো মুলতবি প্রস্তাব গৃহীত হয় না সংসদে। তারপরেও প্রাণবন্ত আলোচনার জন্যে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে মুলতবি প্রস্তাবটি গ্রহণ করা হয়েছিল। এই আপনি জানেন যে যেই সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায়, সেটি নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরে উদারভাবে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেবার জন্যে এটি গ্রহণ করা হয়েছে। আরও একটি আমি বলতে চাই, এই সম্পর্কিত আরও একটি মুলতবি প্রস্তাবের নোটিশ আজকে আমরা বিবেচনা করব। আপনাদের মধ্যে যদি কোনো কথা বলার বাকি থাকে, আমি বলেছিলাম যে বাকি কথা হলে আগামীকাল হবে, আজকেও আপনারা যদি প্রয়োজন হয় সেই নোটিশটি সম্পর্কে যখন আলাপ আলোচনা করব, আপনাদের আরও যদি বক্তব্য থাকে, কথা বলার অবারিত সুযোগ আপনারা পাবেন। এটি একটি জাতীয় সমস্যা, যত গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা আশা করি ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী দল মিলে খোলাখুলিভাবে কথাবার্তা বলে সংসদে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে আপনারা সিদ্ধান্ত নেবেন, সেই সুযোগ আপনাদের রয়েছে। এটি মহান হাউস অব দি পিপল, আপনারাই ডিসাইড করবেন
রুলস অফ প্রসিডিওর অনুসারে আমরা যাতে পরিচালিত হতে পারি। তো আমি বলেন। প্রতিকার চেয়েছিলাম। এ বিষয়টা কোনো দলের সাথে সম্পর্কিত না। যে বিষয়টা নির্বাচনের আগে সরকারি দল বিরোধী দল সবাই একমত হয়েছিলাম, এর সপক্ষে কথাও বলেছি, ক্যাম্পেইন করেছি। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। মাননীয় বিরোধী দল নেতা, আপনি আমার বক্তব্য তো সম্পূর্ণ করতে দিলেন না। আমি আপনার পুরো বক্তব্য শুনেছি। আপনার ওয়াকআউট করা আপনাদের অধিকার, কিন্তু আমি বলতে চাই যে আজকে একটু পরে আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচিত হবে। সেখানে আমার মনে হয় যে আপনি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং সেখানে মন খুলে আপনারা আরও কথা বলতে পারবেন। সুতরাং আমার অনুরোধ হলো আপনারা ওটা শোনেন, তারপরে যদি ওয়াকআউট করতে পারেন প্লিজ ফিল ফ্রি। তবে প্রস্তাবটির ভাগ্য কী নির্ধারণ হয় সেটি আপনি দেখার জন্য একটু অপেক্ষা করে দেখতে পারেন। বিরোধী দলের নেতাকে মাইক দেন। হ্যাঁ, ওই নোটিশটাও আমাদের নজরে আগে কিছুটা এসেছে এবং আমরা মনে করি যে মূল নোটিশকে চাপা দেওয়ার জন্য ওই নোটিশটা সামনে আনা হয়েছে। এই জন্য দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের নেতা, ধন্যবাদ। মাননীয় নোটিশই তো উত্থাপন হয়নি, আপনি কি করে বুঝলেন কোনটা চাপা দেওয়ার জন্য এটা করা হচ্ছে? আমি অনুরোধ করছি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, নোটিশের বিষয়বস্তু শুনেন, তারপরে আপনারা ফিল ফ্রি টু ওয়াক আউট। আপনার অ্যাবসেন্সে এই হাউসে এই নোটিশটা পড়া হয়েছে, সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সংসদীয় রীতি অনুযায়ী আপনারা ওয়াকআউট করতে পারেন, ফিল ফ্রি। ধন্যবাদ। ইয়েস, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা ওয়াকআউট করতে চেয়েছেন, পার্লামেন্টারি কালচারে সেটা আছে, রাইট আছে, তারা ওয়াকআউট করতে পারেন। কিন্তু যে কথাগুলো রেকর্ডেড হয়ে গেল তার বিপরীতে আমাদের বক্তব্যটা 1-2 মিনিট রেকর্ডে থাকা ভালো।